হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থটি থেকে নির্বাচিত যে কয়েকটি গদ্য রচনা তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলি ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে সেই গ্রন্থ থেকে কলের কলকাতা নামক যে গদ্য রচনাটি রয়েছে তার প্রথম খানিকটা অংশ আলোচনা করব। এই অংশটি বেশ বড়, তাই কয়েকটি পর্বে ভাগ করে এই আলোচনাটি করছি। লাইন ধরে পাঠ, শব্দার্থ এবং গুরুত্বপূর্ণ অংশগুলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমরা পাবে এই আলোচনায়। অনুরোধ করব মন দিয়ে পুরোটা শুনতে, তাহলে প্রশ্নোত্তর লেখার সময়ও কিন্তু তোমাদের অনেকটা সুবিধে হবে। চলে আসছি আজকের আলোচনায়। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের জন্য বলছি, এই আলোচনাগুলি যদি তোমাদের ভালো লাগে এবং কাজে লাগছে বলে মনে হয়, এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও, তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার বাংলা শীর্ষক এই গ্রন্থে লেখক বিভিন্ন জায়গায় ঘুরে সেই সময়কার নানান ঘটনা, নানান তথ্য গল্পের ছলে আমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছেন। এই অংশে আমরা পাব কলকাতার বা বলা ভালো পুরনো কলকাতার বেশ কিছু ছবি, যা আমাদের নস্টালজিক করে তুলবে। আজকের আলোচনায় উল্লেখ আছে ট্রাম গাড়ি, কাবুলিওয়ালা, সন্ধেবেলায় অল্প বয়সী ছেলেদের ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর গল্প, বিভিন্ন পেশার মানুষদের রাস্তায় বসে জীবিকা নির্বাহের কাহিনী। এছাড়া আছে শীতকালে মাঠ জুড়ে সার্কাসের তাঁবু এবং কার্নিভাল, আছে ভিস্তিওয়ালার কথা। এইরকম নানা টুকরো টুকরো ঘটনা দিয়ে সাজানো আজকের অংশ। শুরু করছি আজকের পাঠ ও আলোচনা। কলের কলকাতা, লেখক সুভাষ মুখোপাধ্যায়। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা, হেই চলে হাওয়া গাড়ি হুস হুস, ট্রাম চলে ঠন ঠন, রাস্তায় এই লোক তো এই লোক, বাসরে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না, কত যে বাড়ি কত যে গাড়ি, বাসরে কোথাও মাটি নাই, কোথাও সাঁকো নাই, শুধু চুন বালি ইট আর শুধু পাথর। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা, কল খুললে জল, কল টিপলে আধারে ভাই জোচ্ছনা ফিনিক দেয়, রাত রাত নয়, দিন দিন নয়, বাসরে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না, কত যে গলি কত যে মোড়, বাসরে যতই ঘুরি মাথা বনবন পা কন কন করে। হঠাৎ দেখি আমার ছায়া, তার পাশে সন্ডা মার্কা লম্বা চওড়া আরো একটি ছায়া। পিছনে গিয়ে রে দেখে তো আমি ভিড়মি যাই, ইয়াইয়া মুখ, ইয়াইয়া দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, বুকে ঝুলছে পাঞ্জাবির উপর হাত কাটা রংচঙে একটা ফতুয়া, কাঁধে ঝোলানো একটা ঝুলি। ছোট ছেলে দেখেছে কি কপাল, ঠক ঠক করে কাঁপি আর ইষ্টরাম জপি। হঠাৎ লোকটা এগিয়ে যায়, নিশ্চয়ই দেখতে পাইনি, নইলে এতক্ষণে কোন মুল্লুকে হাওয়া, বসে বসে হিং খাচ্ছি, হিং টিং ছট শুনছি, বাসরে সে কি আজব শহর, কি যে দেখলাম কওয়া যায় না, দুপাশারি দোকান দুপাশারি হাট, গাড়ি চাইলে গাড়ি বাড়ি চাইলে বাড়ি, যা চাইবে তাই পাবে, বাসরে কি আজব শহর। নামেই রয়েছে কলের কলকাতা এবং শুরুও এই কলের কলকাতা দিয়ে। অনেক সময় যন্ত্রকে চলিত কথায় কল বলা হয়। এই যে বলছে কল খুললে জল, কল টিপলে আধারে ভাই জোচ্ছনা ফিনিক দেয়। কল খুললে জল, সেই কল হলো ট্যাপ ওয়াটার যেটাকে বলি সেটা। আবার কল খুললে আধারে জোচ্ছনা মানে কি, ওই যে সুইচ টিপে বিদ্যুতের আলো জ্বালানো হয়, ইলেকট্রিকের আলো জ্বলে, সেই সুইচ টিপে আলো জ্বালাটাকেও বলা হচ্ছে কল খুলে আলো জ্বালানো। মানে যে কোনো যন্ত্রকেই এক হিসেবে কল বলতো, বিশেষত গ্রাম বাংলার সাধারণ মানুষ। দেখো অত বছর আগের কলকাতা,
তখনও কিন্তু গ্রাম বাংলার একটি ছেলের চোখে শুধু চুন বালি ইট আর পাথরের কলকাতা। আর সেই সময় কলকাতা বলতে গ্রাম থেকে আসা মানুষজনের কাছে কাবুলিওয়ালাদের একটা বড় জায়গা থাকতো। কাবুলিওয়ালার স্মৃতি কিন্তু কলকাতার বর্ণনায়, পুরনো কলকাতার বর্ণনায় বহু জায়গাতেই পাওয়া যায়। তাদের সম্পর্কে নানান রকম মিথ প্রচলিত ছিল। সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো যে তারা ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়, অর্থাৎ তারা হলো ছেলে ধরার দল। এখানেও ঠিক তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই যে বলেছে ছোট ছেলে দেখেছে কি কপাত, অর্থাৎ ছোট বাচ্চাদের ভয় দেখানো হতো এই কাবুলিওয়ালাদের থেকে দূরে রাখার জন্য। 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। তাও কি বলতে চায়, যুদ্ধের সময় পুঁচকে আলপিনেরও যেমন দাম বেড়ে যায়, কলকাতা থেকে ফিরে তেমনি দাম বেড়ে গেল মোনা ঠাকুরের। মাটিতে যেন পা পড়তে চায় না, নইলে রোগাপটকা ছেলেটাকে কে পুঁছতো। টোকা মারলে যে চিৎপটাং হয়ে উল্টে পড়ে, পেয়ারা গাছে উঠতে হাঁটু কাঁপে। পৈতে নেবার পর তার কান বেঁধানো ন্যাড়া মাথাটায় তেরে কেটে তাক বলে তবলা না বাজিয়ে শেষ পর্যন্ত কিনা মধুকুল কুলির মগডাল থেকে চুরি করে পারা আস্ত দুটো আম ঘুষ দিয়ে তার কাছ থেকে গল্প শুনতে হলো। তাও একদিনে নয়, টিপে টিপে সে তার পুঁজি ভাঙলো। গরজ বড় বালাই, তাই রয়ে সই শুনতে হলো। কলকাতার গল্প না শুনে পেট আমাদের ফুলে উঠেছিল না। কিন্তু এমন যে আজব শহর কলকাতা, যেখানে কল খুললে জল, কল টিপলে জোচ্ছনা ফিনিক দেয়, দুদিন যেতে না যেতেই সে শহর ছেড়ে এই পোড়া দেশে ফিরে আসতে হলো কেন? সে গল্প বলেছিল মোনা ঠাকুর। কোথাও কিছু নাই, হঠাৎ খুন চাপে শহরটার মাথায়। মাথা খারাপ শহরটার। ফটফট বন্ধ হয় দরজা আর জানলা। বড় বড় দালান যেন হানা বাড়ি। বোঝা যায় না মানুষ আছে কি না আছে। রাস্তা ফাঁকা, রাত আঁধার, কানে তালা লাগে হল্লায়। হারে রে 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 রে, মুসলমান গুলাকে কাটবো। হারে রে 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 রে, হিন্দু গুলাকে কাটবো। ছুরি বার হয়, লাঠি বার হয়, লেগে যায় নারদ নারদ। সে কি রক্ত, সে কি আগুন বাস্ত্রে, লাশ গড়ায় রাস্তায়। ভয় ডর নাই কিন্তু সাহেবদের। তারা মিটিমিটি চায় আর ফিক ফিক হাসে। হিন্দুও ছুঁবে না তাদের, মুসলমানও ছুঁবে না। রাজার জাত তো, গায়ে হাত দেয় সাহস কার। এই না দেখে ধর্মশালার যাত্রী সব ভয় কাট, বলে প্রাণ নিয়ে পালাই। হাহা করে আসে পান্ডারা, যাত্রীদের টাকের দিকে তাকায় আর বলে আহাহা, ভয় কিসের, আমরা আছি, ভয় কিসের। শোনে না কেউ। খ্যাপা শহর, কিচ্ছু মাথার যদি ঠিক থাকে। এই ঠান্ডা তো এই গরম, বাসরে কখন কি হয় কি বলা যায়। চাকরা গাড়িতে না উঠে দরজা জানালায় খড়খড়ি ফেলে সেই রাত্রিরে সব দিয়ে ছুট। কলকাতার এই গল্প লেখকের ছোটবেলায় কে শুনিয়েছিল? না, শুনিয়েছিল তার দেশের মোনা ঠাকুর। সে কালীঘাট থেকে পৈতে নিতে কলকাতায় এসেছিল। তারপর সে যখন তার গ্রামে ফিরে যায়, সেখানে ওই কলকাতার গল্প শোনার জন্য তার বন্ধুরা এতটাই উতলা হয়ে ওঠে যে ওই রোগাপটকা মোনা ঠাকুরেরও দর অনেক বেড়ে যায়। তুলনা দিয়ে লেখক বলছেন যে যুদ্ধের সময় পুঁচকে আলপিনেরও যেমন দাম বেড়ে যায়, কলকাতা থেকে ফিরে তেমনই দাম বেড়ে গেল মোনা ঠাকুরের। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী খুব সামান্য জিনিস বা তুচ্ছ জিনিসেরও যে দর খুব বেড়ে যায়, সেটাই এখানে বোঝাতে চাইছে। যেমন কলকাতা থেকে ফিরে গিয়ে দর বেড়ে গিয়েছিল এই মোনা ঠাকুরের। তাকে চুরি করে পারা দুখানা আম ঘুষ দিয়ে তার কাছ থেকে কলকাতার গল্প লেখক ও তার বন্ধুরা শুনতে পায়। কিন্তু এত সব গল্প শোনার পরে তাদের মনে প্রশ্ন জাগে যে এত যে আজব শহর, এত যে দারুণ শহর কলকাতা, তা সেখান থেকে দুদিনেই কেন মোনা ঠাকুর চলে এলো দেশে? তার উত্তর সে দিয়েছিল। তার কারণটা হলো হঠাৎ করে শহরে দাঙ্গা লেগে যায়। সরাসরি এই দাঙ্গা কথাটা মোনা ঠাকুর বলেনি, কিন্তু যে বর্ণনা সে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে হিন্দু মুসলমানের যে রায়ট, সেই রায়ট বা দাঙ্গা বেঁধে গিয়েছিল। দেখো এখানে তাৎপর্যপূর্ণ এই লাইনটা এই যে বলছে যে ভয় ডর নাই সাহেবদের, হিন্দুও ছুবে না তাদের, মুসলমানও ছুবে না, রাজার জাত, গায়ে হাত দেয় কার সাহস। আসলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে এই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার নেপথ্য কারণ কিন্তু ছিল এই ব্রিটিশরাই। ফলে প্রশাসক হিসেবে তারা এই দাঙ্গা থামানোর চেষ্টা না করে তারা বরং তাকে আরো ইন্ধন জুগিয়েছিল এবং
এর ফায়দা নিয়েছিল। তো যাই হোক, এই দাঙ্গা শুরু হওয়ার ফলে যারা ধর্মশালায় উঠেছিল, মোনা ঠাকুরের মতন যারা গ্রাম থেকে গিয়েছিল বা অনেক দূর জায়গা থেকে এসেছিল, তারা সকলেই প্রাণ নিয়ে যে যার দেশে ফিরে গেল। বছর 5 পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে, মোনা ঠাকুরের সেই কলের কলকাতা। স্টেশন থেকে কোথা দিয়ে কেমন করে এলাম কিছু মনে নেই, যেন এক আলো জ্বলা সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম এইটুকু মনে আছে। চারদিকে প্যাকিং বাক্সের মতো গাদা গাদা বাড়ি, একটার সঙ্গে একটা যেন আঠা দিয়ে সাঁটা। পরদিন কলের জল আর বাসন মাজার শব্দে ঘুম ভেঙে গেল। পরিত্রাহী কাক ডাকছে, কা কা কা। রোদ্দুর দেখা না গেলেও সকাল না হয়ে যায় না। দরজার খিল খুলে বাইরে দাঁড়াতেই অবাক। সামনে কানাগুলির মোড়ে দোতলা সমান উঁচু টেলিফোনের তার ঠিক যেন মুক্তোর মালার মতো দেখাচ্ছে। ফোঁটা ফোঁটা শিশিরের অবনতি আয়নায় মুখ দেখছেন 7 রঙের 7 ঘোড়ায় চাপা সূর্যদেব। কিন্তু যাই বলো, সে খোলা মাঠ আর নীল চোখের মনির মতো আকাশের কাছে প্যাকিং বাক্স মার্কা এই শহর কিচ্ছু না। গলির মোড়ে ফুটো পয়সার মতো এই আকাশ, তাও দাঁড়িয়ে দেখার জো নেই। পেছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে। কি বিচ্ছিরি শহর বাবা, এমন শহরে থাকতে আছে? গোমরা মুখ লোকগুলো সব ঘাড় হেঁট করে ঘুরে বেড়ায়। একবার কেউ ডেকে জিজ্ঞেসও করে না, কেমন আছো হে? মনে মনে চলে যাই মোনা ঠাকুরের ওপর। একটা আস্ত দামড়া গাধা। এর চেয়ে ভালো ছিল আমার ডুগডুগির হাট, দুধ পাতলার মাঠ। ঢের ভালো ছিল আমার ইচ্ছামতি নদী। উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে বুক টান করে ঝাঁপ দাও, ডুব দিয়ে শামুক তোলো, চঞ্চনে খিদে। তার কাছে সরু সুতোর মতো কলের জল, ছোপ। দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলায় রাস্তা দিয়ে হনহনিয়ে হেঁটে গেল, বিকেলে দেখি তাদের দম গেছে ফুরিয়ে। কালি ঝুলিয়ে মেখে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে। গায়ে এমন সময় নীলকুঠির মাঠ থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরত। আর পশ্চিম দিকের আকাশটায় এই সময় কারা যেন সিঁদুরের টিপ পরিয়ে দিত। আর ঠিক সেই সময় 7 বাঁধানো রাস্তায় কলের কলকাতাকে বিষম ঠাট্টা করে পিচ ঢালা রাস্তায় মেয়েলি গলায় কে যেন চেঁচিয়ে উঠল, মাটি লেবে গো মাটি। মনে মনে আমি ভারী খুশি হই। কেমন জব্দ, কেমন! আর আদিগন্ত মাছ নয়, মাটির শুধু একটা ডেলার জন্যে আমার মনটা কেমন করে উঠল। মোনা ঠাকুরের মুখে শোনা সেই আজব শহর কলকাতাকে লেখক নিজের চোখে দেখে 5 বছর বাদে। কেমন করে কোন রাস্তা দিয়ে কিভাবে তিনি এলেন সেটা তার বোধগম্য হয়নি। কিন্তু পরদিন সকালে ঘুম ভেঙে খিল খুলে বাইরে দাঁড়াতেই সে দেখলো কানাগলির মোড়ে দোতলা সমান উঁচু টেলিফোনের তার ঠিক যেন মুক্তোর মালার মতো দেখাচ্ছে। ফোঁটা ফোঁটা শিশিরের অবনতি আয়নায় মুখ দেখছেন 7 রঙের 7 ঘোড়ায় চাপা সূর্যদেব। দেখো, সুভাষ মুখোপাধ্যায় যে পরবর্তীকালে একজন বিখ্যাত কবি হয়ে উঠবেন, তার গদ্য রচনার মধ্যেও তার সেই কাব্যিক মনের প্রকাশ ঘটেছে। বহুকাল আগে টেলিফোনের তার মাটির তলা দিয়ে না গিয়ে যেত ওপর দিয়ে, ফলে সেগুলি সেই মালার মতো রাস্তার উপরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঝুলতো। আর শীতের ভোরে শিশির পরে সেই তারের উপরে ফোঁটা ফোঁটা যে জলের বিন্দু হতো, তার মধ্যে ওই সূর্যের আলো প্রতিফলিত হয়ে রামধনু রঙের মালা যেন দেখা যেত, যাকেই কবি এখানে কাব্য করে বলছেন মুক্তোর মালা। আবার দেখো এই 106 পৃষ্ঠার একেবারে শেষ লাইনটা, যেখানে গ্রামের সন্ধ্যের বর্ণনায় তিনি বলছেন, পশ্চিম দিকের আকাশটায় এই সময় কারা যেন সিঁদুরের টিপ পরিয়ে দিত। সেই যে সূর্যাস্তের সময় লাল টকটকে সূর্য পশ্চিম আকাশে দেখা যেত, তাকেই তার মনে হয়েছে একটা যেন লাল সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া হয়েছে আকাশের গায়ে। আর স্বাভাবিকভাবেই গ্রামের ছেলে, অল্প বয়সের লেখকের এই কলকাতা শহরকে ভালো লাগেনি। তার গ্রামের ওই ইচ্ছামতি নদীতে ডুব দেওয়ার যে বিপুল আনন্দ, তার কাছে এই কলের সরু সুতোর মতো জল মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে প্রথম দিন সে ভীষণ রেগে যায় ওই মোনা ঠাকুরের ওপরে, কারণ সেই তো কলকাতা সম্পর্কে তাকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল এত বড় বড় কথা বলে। কিন্তু এই কলকাতা শহরে এসে তার কিন্তু শহরটাকে একেবারে ভালো লাগলো না। এমন যে নীরস শান বাঁধানো কলকাতা, তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই।
কানাগলির মোড়ে বাঁদিকের বাড়ির গায়ে ঝোলানো গ্যাসের টিমটিমে আলো, তার নিচে মিষ্টির দোকান, ডান হাতে কর্পোরেশনের স্কুল, তার সামনে বড় একটা রোয়াকে বুড়োদের আড্ডা, একটু এগিয়ে এক পাকাটা দর্জির দোকান, ছেলে ছোকরাদের আড্ডা সেখানে। পাড়ায় নানা রকমের লোকের বাস, কেউ ডাক্তার, কেউ কবিরাজ, কারো লোহা লক্করের, কারো সোনার উপর দোকান, কেউ সওদাগরি অফিসে চাকরি করে, কেউ বাড়ি ভাড়ার টাকায় বসে খায়। ডাক্তারবাবুর সেজ ভাই রেলের ক্যানভাসার, কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিলেত ফেরত, আরডিদের বাড়ির এক ছেলে টাকা জাল করে জেল খাটছে। বিকেল হলে পাড়ার সব ছেলে ছাদে যায়। পাড়া কাঁপিয়ে শুধু একটা আওয়াজ ওঠে, ভোঁ কাট্টা। একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। বউবাজারের মোড় থেকে এসপ্ল্যানেড অব্দি সেন্ট্রাল অ্যাভিনিউ এর দুপাশে ফাঁকা জমি। মলমদানির কাছটাতে চীনেদের থিয়েটার, এদিক ওদিক দু একটা পাউরুটি তৈরির কারখানা। এক জায়গায় রিকশার উপর বসে এক সন্ন্যাসিনী বুড়ি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া, ওড়িয়া ভাষায় বিড়বিড় করে কিসব বকে চলেছে। লোকে গদগদ হয়ে শুনছে আর পায়ের কাছে পয়সা ফেলছে। খালি মাঠে সব সময় ভিড়, ডুগডুগ 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 ঢোলক পাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে কেউ, কাঁধ পর্যন্ত বাবরি চুল, কানে লোহার মাকড়ি, অনবরত মন্তরা ওড়াচ্ছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে, লড়কা লোক এক দফে হাততালি লাগাও। বকতে বকতে মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, শুকনো মুখ, দেখলেই মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। বাজি দেখানো শেষ হতে না হতে ভিড় পাতলা হতে থাকে। পাছে পয়সা দিতে হয়, তাই যে যার মতো কেটে পড়ে। মাটিতে ছড়ানো দু চার আনা পয়সা কুড়িয়ে নিতে নিতে শাকমুন্ডি দিতে থাকে ভানুমতির জাদুকর। পুষ্পন্তরে পয়সাটাকে টাকা করতে পারে না, তবে কিসের বাজিকর। পালাতে পালাতে মনে হয় শাকমুন্ডিগুলো বুঝে আমার পেছনেই তাড়া করছে। পাশে আর একটা ভিড়, দাড়িওয়ালা একজন হেকিম, পরনে তার লাল আলখাল্লা, গলায় হাড়ির মালা, চোখে নিকেদের ফ্রেমের মোটা চশমা, একটা দিক সুতো দিয়ে বাঁধা, সামনে তার একরাশ গাছগাছরা, কাঁচা ছাল চামড়া, হাড়, কাচের কৌটোয় জোঁক আর বিছে নীলগাইয়ের চামড়। বিচ্ছিরি নোংরা দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। কত সব ভারী ভারী রোগের নাম করছে, বাতলে দিচ্ছে কোন রোগের কোন দাওয়াই। কানের খোল পরিষ্কার করতে বসেছে কেউ, কোথাও ভাঙা কাজ জোড়া লাগাবার আশ্চর্য কাণ্ড কারখানা দেখতে ভেঙে পড়েছে লোক, কোথাও চড়াই পাখি মানুষের ভাগ্য গণনা করছে। বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে। প্রথম প্রথম যে কলকাতা শহরটাকে লেখকের একদম ভালো লাগেনি, ধীরে ধীরে কিন্তু সেই নিরস প্যাকিং বাক্সের মতো বাড়িওয়ালা ইট কাঠ পাথরের কলকাতাকে তিনি ভালোবেসে ফেলেন। তার পাড়ার বর্ণনা দেন, যেখানে নানান ধরনের নানা পেশার মানুষের বসবাস। লেখক তখন থেকেই শহরটার আনাচে কানাচে ঘুরে শহরটাকে চিনতে থাকেন। শহরের বিচিত্র সব পেশার মানুষদের, হতদরিদ্র সাধারণ মানুষের পেটের ধান্দায় নানা রকম যে রুজি রোজগারের ফিকির, তার বর্ণনা দেন। প্রথমেই রয়েছে এক সন্ন্যাসিনী বুড়ি, সে অবশ্য দরিদ্র নয়, তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া, এবং সে ওড়িয়া ভাষায় কিছু একটা উপদেশ দিচ্ছে, এবং তার পায়ের কাছে গদগদ হয়ে লোকে শুনছে আর পয়সা দিচ্ছে। বোঝা যাচ্ছে এই ধর্মের ব্যবসা সব যুগে সব কালেই সবচেয়ে বেশি লাভজনক ছিল। আবার দেখো যে খালি মাঠে জাদুকরির খেলা দেখাচ্ছে, সেখানে লোকে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। আবার দাড়িওয়ালা হেকিম নানান রকম গাছগাছরা, পোকামাকড় ইত্যাদি নিয়ে নানান ওষুধ বাতলে দিচ্ছে ইত্যাদি নানান রকম। অর্থাৎ শহর কলকাতাতে তো প্রকৃতপক্ষে নানান জায়গা থেকে মানুষ আসতো জীবিকার সন্ধানে, এবং সেই জীবিকা যে কত ধরনের হতে পারে তারই একটা ছোট্ট পরিচয় আমরা পেলাম এই ক্ষুদ্র পরিসরে। শীতকালে খালি মাঠগুলো জুড়ে তাঁবু পড়ে সার্কাস আর কার্নিভালের। লাল নীল আলোয় ঝলমল করে ওঠে গোটা তল্লাট। চাকা লাগানো মোটা মোটা লোহার গড়াত আটা খাঁচার মধ্যে খিদের সময় গজরাতে থাকে বাঘ আর সিংহ। মানুষের গন্ধে জিভ দিয়ে তাদের লালা গড়ায়। সার্কাসের বাচ্চা বাচ্চা ছেলেগুলো থাকে জেলখানার কয়েদির মতো। রোজ সকালে উঠে কসরত করে অভ্যেস করতে হয়। একটু ভুল হলে সমাং সমাং চাবুক, তাই মুখে সব সময় একটা মনমরা ভাব। টিনের ব্যানার ফুটো দিয়ে তারা বাইরে তাকায় আর মার জন্যে, ভাই বোনেদের জন্যে মন কেমন করে। হঠাৎ একটা ভিড়ের ভেতর থেকে কে যেন পকেটে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মানি ব্যাগ।
যেই বলা অমনি ধর ধর করে ছুটে গেল জন কয়েক লোক একজনের পিছনে। ছোট ছুটি হই হল্লা, মাঠ ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক যেমন দাঁড়িয়েছিলেন তেমন দাঁড়িয়েই থাকলেন। চোরকেও পাওয়া গেল না, চোর যারা ধরতে গেল তাদেরও আর টিকি দেখা গেল না। তবু ভালো এই সেন্ট্রাল অ্যাভিনিউ এর রাস্তা, আকাশ সেখানে অনেক দরাজ। এ রাস্তার মানুষগুলো যেন একটু আলাদা, ঢোলক বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে। উড়ে মেরো বাঙাল বলে কোনো কথা এ রাস্তার অভিধানে নেই। সরু একটা গলির মধ্যে এদু ঘরে থাকে ফুচকা, পাকৌড়ি আর আলু কাবলিওয়ালার দল। কাবুলিওয়ালারা থাকে নেবুতলার মোড়ে, কাছ দিয়ে গেলে ভয় ভয় করে। শুনে নাকি ছেলে ধরাতে রাস্তা না ওটা, ঝুলে দেখা যায় না, তবে থাকতেও তো পারে। রাস্তার কলে ভিস্তিওয়ালার ভিড়, ড্রেনের জলে গা ধুয়ে একদল, হেই ওহো হেই ওহো সুর টেনে টেনে রাস্তার সুরকির ওপর দুর্বুশ চালায় কর্পোরেশনের কুলি। ঘামের গন্ধে বনবন শব্দে জমজমাট শহর কলকাতা। চুন বালি ইটেরও একটা সৌন্দর্য আছে। সন্ধেবেলা বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে চকমকির আগুন জ্বলে, পেতলের পিদিম চালিয়ে ঘোরে মুশকিল আসান। ক্রমশ এই শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লেখকের ঘোরাঘুরি চলতে থাকে এবং সেই বর্ণনা, সেই সময়কার কলকাতার মূল্যবান বর্ণনা আমরা পেয়ে যাই এর মধ্যে। শীতকালে মাঠগুলোতে তাঁবু বসতো আর কার্নিভাল হতো। লেখকের দরদি মন সার্কাসের বাচ্চা বাচ্চা ছেলেগুলোর জন্য কষ্ট পায়, কারণ তাদের দেখে মনে হয় তারা থাকে জেলখানার কয়েদিদের মতো। তাদের অত্যন্ত কড়া নিয়ম মেনে চলতে হয়, ভুল হলে সবাং সবাং করে চাবুকের বাড়ি খেতে হয়। তারা তাদের বাড়ির লোকজন, তাদের মা ভাই বোনদের ছেড়ে পেটের দায় এত দূরে এই অত্যাচার সহ্য করতে বাধ্য হয়, যা লেখকের মনকে ভারী করে তোলে। সেই সময়কার সেন্ট্রাল অ্যাভিনিউ এর রাস্তার বর্ণনা আছে, যেখানে বাড়ি অত ঘন ঘন নয়, সেই জন্যই অনেকটা আকাশ দেখা যায়। তাই বলছেন আকাশ এখানে অনেক দরাজ, দরাজ মানে উদার, মানে অনেক খোলামেলা। আর এই রাস্তার মানুষগুলো আলাদা, তারা ঢোল বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে। উড়ে মেরো বাঙাল বলে কোনো কথাই, অর্থাৎ সেখানে রয়েছে তারা সবাই বাইরে থেকে আসা, হয় পূর্ব বাংলা থেকে আসা, নয় উড়িষ্যা বা রাজস্থান থেকে আসা, অর্থাৎ কলকাতার বাইরের লোকজন, মানে একেবারে কলকাতায় আদি নিবাস যাদের, এদেশীয় বলতে যাদের বোঝায়, যারাই আসলে এদেরকে উড়ে মেরো বাঙাল ইত্যাদি বলে সম্বোধন করতো, তাদের বাইরে যারা ছিল সেই সব লোকজনের এইখানে বসবাস ছিল। ফলে সেখানে তাদেরকে এইরকম বিদ্রুপের সুরে কথা বলার মতন কেউ ছিল না। আর সরু গলির মধ্যে এদো ঘরে থাকে ফুচকা, পাকোড়া, আলু কাবলিওয়ালার দল, অর্থাৎ এরা তো সবাই অত্যন্ত গরিব। এইসব বানিয়ে বিক্রি করে একটু পয়সা রোজগার করে তারা দেশে নিজেদের বাড়িতে টাকা পাঠায়। ফলে এখানে তারা থাকে একেবারে যতটা সম্ভব কম খরচায় যে ঘরগুলো পাওয়া যায়, একেবারে ঘুপচি ঘুপচি ঘরে, সেই রকম জায়গায়। আবার নেবুতলার মোড় বলছেন যে যার রাস্তাটা, সেখানে থাকতো কাবুলিওয়ালাদের। দেখো মোরা ঠাকুর যে কাবুলিওয়ালাকে ছেড়ে ধরা বলে উল্লেখ করেছিল, ভয় পেয়েছিল, সেই একই ভয় এত বছর বাদে লেখকের সময়ও কিন্তু প্রচলিত ছিল। তিনিও বলছেন যে শুনি নাকি ছেলে ধরাতে রাস্তা না ওটা। এছাড়া রয়েছে ভিস্তিওয়ালা। ভিস্তিওয়ালা অর্থাৎ যারা চামড়ার এক রকমের পাত্র, যার মধ্যে করে জল ভরে তারা বাড়ি বাড়িতে জল দিত। রাস্তা তখন তো বাড়ি বাড়িতে এরকম কর্পোরেশনের জল পাওয়া যেত না, রাস্তার মোড়ে জল ছিল কর্পোরেশনের। সেই জল ওই ভিস্তিওয়ালারা ওই চামড়ার ব্যাগে করে নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে সাপ্লাই দিত। পরবর্তীকালে যাদেরকে আমরা ভারী বলে চিনতাম। যেমনই হোক না কেন, আসলে এই শহরটা যে অত্যন্ত জমজমাট, নানান ধরনের মানুষের ভিড় সেকালেও ছিল, একালেও আছে, সেই কথাটাই লেখক এখানে বলছেন। এবং বলছেন চুনবালি ইটেরও একটা সৌন্দর্য আছে। ওই যে ধীরে ধীরে এই চুনবালি ইটের শহরকে তিনি ভালোবেসে ফেলেছেন, ফলে তার মধ্যেও তিনি সৌন্দর্য আবিষ্কার করেছেন। সে সময় কলকাতা শহরে অনেক ট্রাম যেত। সেই ট্রামের তারে, যে ট্রাম তো ইলেকট্রিকে চলতো, তারের ওপর দিয়ে ট্রামের সঙ্গে সংযোগ থাকতো, মাঝে মাঝে ঝিলিক দিয়ে উঠতো আগুন। সেটাকেই বলছেন ট্রামের তারে চকমকির আগুন জ্বলে, আর পেতলের পিদিম জ্বালিয়ে ঘোরে মুশকিল আসান। আমাদের প্রথম পর্বের আলোচনা এই পর্যন্তই। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা পেলাম লেখকের
কলকাতায় প্রথম আসা এবং কলকাতাকে ঘুরে দেখার অভিজ্ঞতার নানান বর্ণনা। পরের দিন অর্থাৎ এই আলোচনার দ্বিতীয় পর্বে আমরা পাবো স্বাধীনতা সংগ্রামের কিছু টুকরো টুকরো ছবি। খুব তাড়াতাড়ি পরের পাঠ নিয়ে চলে আসবো। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।